পৃষ্ঠা ১২৬। কাব্যগুণ। জয়দেবের কোমল কান্ত পদাবলীর নিদর্শন হল গীত গোবিন্দ। কবি জয়দেব নিজেই বলেছেন, যদি হরি স্মরণে সরসং মনো ইয়ৈদি বিলাস কলাসু কুতূহলম মধুর কোমল কান্ত পদাবলীং শ্রীণু তদা জয়দেব সরস্বতীম। যদি হরিকে স্মরণ করতে মন ব্যাকুল হয়, যদি তার বিলাস কলাতে কৌতূহল থাকে, তাহলে জয়দেবের মধুর কোমলকান্ত পদাবলী শ্রবণ করুন। সেই পদাবলী শ্রবণে ও চিন্তনে আমাদের এক অপূর্ব আনন্দানুভূতি হয়। তার দু একটি শ্লোক আমরা এখানে উদ্ধৃত করতে পারি। চন্দন চর্চিত নীল কলেবর পীত বসন বনমালী কেলি চলন মণি কুণ্ডল মণ্ডিত গুণ্ড গণ্ড যুগ স্মিতশালী, অথবা পততি পতত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভব দূপযানম রচয়তি শয়নং সচকিত নয়নং পশ্যতি তব পন্থানম। জয়দেবের গীত গোবিন্দ এক প্রতিভা মণ্ডিত রচনা। এই কাব্যটি ভারতবর্ষে ভক্তির প্লাবন ঘটিয়েছে। বৈষ্ণব ভক্তগণ ও বৈষ্ণব ধর্ম প্রচারক মহাপুরুষ চৈতন্যদেব গীত গোবিন্দ এর ভাবাদর্শের কথা বলেছেন। রাধাকৃষ্ণের মিলন এই কাব্যে যেভাবে বর্ণিত হয়েছে, তাতে মানুষের মনে আধ্যাত্মিক প্রেম ভাবনা নতুনভাবে আত্মপ্রকাশ করেছে। কবির কোমলকান্ত পদাবলী সংস্কৃত ভাষারূপ সোনার পদ্মকে সুরভিত করেছে। তাই কবি সত্যেন্দ্রনাথ বলেছেন, বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকনদে। গীত গোবিন্দ কাব্যে প্রেমের সমস্ত দিকগুলি, যেমন হতাশা, বিচ্ছেদ, আকাঙ্ক্ষা, ক্ষোভ, মিলন প্রভৃতি নিপুণভাবে অঙ্কিত হয়েছে। কিথ বলেছেন যে ইস্কাইলাস, সফোক্লেজ এবং ইউরিপিডিসের সমবেত সঙ্গীতগুলি আমাদের মনকে জয়দেবের চেয়েও অভিভূত করে, কিন্তু তাঁদের ভাষার মাধ্যম জয়দেবের কাব্যের মতো শব্দ ও অর্থের এত নিখুঁত সমন্বয় সৃষ্টি করতে পারেননি। ম্যাকডোনেল গীত গোবিন্দকে লিরিক্যাল ড্রামা বলেছেন। পৃষ্ঠা ১২৭। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী ব্র্যাকেটে টাইপ 1 মার্কস 2। 1. গীতিকাব্য কাকে বলে? ইংরেজি লিরিকের বাংলা অনুবাদ গীতিকাব্য করা হয়েছে। বস্তুতপক্ষে সংস্কৃত অলঙ্কার শাস্ত্র অনুযায়ী এই ধরনের কাব্যকে বলা হয় খণ্ড কাব্য। যাই হোক, যে কাব্যে ব্যক্তি হৃদয়ের অনুভূতি, বেদ্য আনন্দ বা বেদনার বর্ণনা থাকে, তাকে গীতিকাব্য বলা হয়। যেমন কালিদাসের মেঘদূত। 2. কালিদাস বিরচিত দুটি গীতিকাব্যের নাম ও সংক্ষিপ্ত পরিচয় দাও। কালিদাস বিরচিত দুটি গীতিকাব্য হল ঋতুসংহার এবং মেঘদূত। ঋতুসংহার কাব্যে 6 ঋতু এবং মানুষের উপর ঋতুগুলির প্রভাব বর্ণিত হয়েছে, আর মেঘদূত কাব্যটি মেঘকে দূত করে পাঠানোর ঘটনাকে বিষয় করে রচিত হয়েছে। প্রিয়া বিরহিত এক যক্ষ মেঘকে দূত করে অলকাপুরীতে তার বিরহিণী প্রিয়ার কাছে বার্তা প্রেরণ করছে। 3. মেঘদূত কাব্যের বিভাগ কটি এবং কি কি? মেঘদূত কাব্যের দুটি বিভাগ, পূর্ব মেঘ এবং উত্তর মেঘ। 4. কালিদাস রচিত মেঘদূতম কাব্যের বিষয়বস্তু সংক্ষেপে লেখো।
মহাকবি কালিদাসের রচিত মেঘদূতম সংস্কৃত সাহিত্যের সর্বশ্রেষ্ঠ গীতিকাব্য। এই কাব্যের শ্লোক সংখ্যা মোটামুটি 121টি। এখানে দেখা যায় যে কুবেরের অনুচর এক যক্ষ তার কর্তব্যে অবহেলা করেছিল। সেই অপরাধে কুবের তাকে রামগিরি পর্বতে নির্বাসন পাঠালো। নির্বাসনের 8 মাস কেটে গেছে। এক আষাঢ় মাসের প্রথম দিনে বর্ষার মেঘ দেখে যক্ষ চেতন অচেতনের ভেদ জ্ঞান শূন্য হয়ে মেঘকেই দূত করে অলকায় পাঠাতে চায়। প্রথমে মেঘকে সে অলকায় যাত্রাপথের বর্ণনা দেয়, তারপর অলকার সৌন্দর্যময় ঘরবাড়ি এবং যক্ষপ্রিয়ার সৌন্দর্য এবং বিরহাবস্থার বর্ণনা দেয়। 5. কালিদাসের মেঘদূতের অনুকরণে রচিত 2টি দূত কাব্যের নাম ও তাদের রচয়িতার নাম লেখো। কালিদাসের মেঘদূতের অনুকরণে রচিত 2টি দূত কাব্য হল পবনদূত এবং হংসদূত। এই 2টি দূত কাব্যের রচয়িতা হলেন যথাক্রমে ধৈ এবং রূপ গোস্বামী। 6. গীত গোবিন্দম কাব্যের রচয়িতা কে? এটি কোন শ্রেণীর কাব্য? গীত গোবিন্দম কাব্যের রচয়িতা হলেন কবি জয়দেব। এটি একটি ভক্তিমূলক গীতিকাব্য শ্রেণীর কাব্য। 7. গীত গোবিন্দম কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। কবি জয়দেব বিরচিত গীত গোবিন্দম কাব্যটি রাধাকৃষ্ণের বসন্তকালীন প্রণয় লীলাকে উপজীব্য করে রচিত। কাব্যটিতে 24টি গান এবং 91টি সাধারণ শ্লোক আছে। স্বল্প বিস্তৃতভাবে বর্ণনীয় বিষয়টি হল যমুনার কূলে রাধা কৃষ্ণ বিরহিত হয়ে মানসিক যন্ত্রণা ভোগ করছেন। তারপর সখী গিয়ে কৃষ্ণের কাছে রাধার মানসিক অবস্থা জানালেন। এবার কৃষ্ণ অভিসারিকা রাধার জন্য অপেক্ষা করতে লাগলেন। এবার কৃষ্ণের কাছে রাধা সংকেত পাঠালেন, কিন্তু কৃষ্ণ এলেন না। তাই কৃষ্ণের অদর্শনে রাধা গভীর বিরহে কষ্ট পেতে লাগলেন। শেষে কৃষ্ণ রাধার মানভঞ্জন করলেন এবং অবশেষে রাধা কৃষ্ণের মিলনে কাব্যটি সমাপ্ত হল। 8. মধুর কোমল কান্ত পদাবলিং। শ্রীনু, কোন কবির কোমল কান্ত পদাবলীর কথা এখানে বলা হয়েছে? একটি পদাবলীর উল্লেখ করো। এখানে কবি জয়দেবের কোমল কান্ত পদাবলীর কথা বলা হয়েছে। একটি পদাবলীর উদাহরণস্বরূপ উল্লেখ করা যায়: রতি সুখসারে গতম ভিসারে মদন মোহন মনোহর বেশম ন কুরু নিতম্বিনী গমন বিলম্ব নম নমসুর র তং হৃদয়েশম ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী পিন পয়ধর পরিসর মর্দন চঞ্চল করণ যুগশালী। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী ব্র্যাকেটে টাইপ 2 মার্কস 4। 1. কালিদাসের মেঘদূত কাব্যের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা মেঘদূত সম্পর্কে লেখো। কবি কালিদাস লিখিত সংস্কৃত সাহিত্যের এক অনবদ্য প্রেমমূলক গীতিকাব্য হল মেঘদূত। গ্রন্থটিতে 2টি ভাগ আছে, পূর্ব মেঘ ও উত্তর মেঘ। গ্রন্থটির শ্লোক সংখ্যা মোটামুটি 121টি এবং শ্লোকগুলি মন্দা ক্রান্তা ছন্দে লিখিত। অলকার অধিপতি কুবেরের ভৃত্য যক্ষ কর্তব্যে অবহেলা করার জন্য কুবেরেরই অভিশাপে 1 বছরের জন্য কৈলাস থেকে রামগিরি পর্বতে নির্বাসিত হয়। বর্ষার আগমনে আকাশে মেঘ দেখে তার মনে জেগে ওঠে প্রিয়ার কাছে বার্তা পাঠাবার বাসনা। কামার্ত যক্ষ চেতন অচেতনের ভেদ ভুলে মেঘকেই দূত করে পাঠাতে মনস্থ করে। তারপর তাকে রামগিরি থেকে অলকা পর্যন্ত সুদীর্ঘ পথের নির্দেশ দেয়। বেরা, দর্শানো, বিদিশা, বেত্রবতী, উজ্জয়িনী প্রভৃতি বর্ণনা রয়েছে এইখানে।
এসব নিয়েই পূর্ব মেঘ শেষ হয়। এবার অলকায় গিয়ে মেঘ কি দেখবে, যক্ষের প্রিয়াকে চিনবে কিভাবে, সেই সমস্ত বর্ণনা রয়েছে উত্তর মেঘে। যেমন ধনকুবেরের গৃহ, ললিত বনিতাদের হৃদয়ে সাজসজ্জা প্রভৃতি। যক্ষের দ্বিতীয় প্রাণ প্রতিমার করুণ বর্ণনা পাঠক হৃদয়ে এক ব্যাকুল অনুভূতি সৃষ্টি করে। যেমন একটি শ্লোকে বর্ণনা পাই, যক্ষ বলছে, হে সৌম্য মেঘ, তুমি দেখবে আমার প্রিয়া মলিন বসনে কোলে বীণা রেখে আমার নাম দিয়ে রচিত গানটি গাইতে চলেছে, আর তখনই চোখের জলে বীণার তার ভিজে যাচ্ছে। সে কোনো রকমে তা মুছে ঠিক করে নিচ্ছে, কিন্তু বারে বারেই নিজের মূর্ছনা নিজেই ভুলে যাচ্ছে। পৃষ্ঠা 128। জনপ্রিয়তার জন্য মেঘদূতের বহু টিকা ও বহু সংস্করণ প্রকাশিত হয়েছে। মল্লিনাথ, বল্লভদেব প্রমুখ টিকাকারগণ এর টিকা লিখেছেন। মেঘদূত সংস্কৃত সাহিত্যে এক বিশিষ্ট কাব্যশ্রেণীর জন্ম দিয়েছে, সেটি হলো দূত কাব্য। মেঘদূতের অনুকরণে হংসদূত, পবনদূত প্রভৃতি বহু দূত কাব্য লেখা হয়েছে। কবি কালিদাস যে বিষয় নিয়ে মেঘদূত রচনা করেছেন তাতে মানব মনের চিরন্তন বিরহ ব্যথা ধ্বনিত হয়েছে। এ কারণেই বোধহয় মেঘদূত এত মর্মস্পর্শী হয়ে উঠেছে এবং এর আবেদন আজও অম্লান রয়ে গেছে। 2. কবি জয়দেব এবং তাঁর কাব্য কীর্তি নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। সংস্কৃত গীতিকাব্যের ইতিহাসে জয়দেব একটি অক্ষয় নাম। তিনি তাঁর গীত গোবিন্দ কাব্যের জন্য বৈষ্ণব তথা সাধারণ মানুষের হৃদয়ে অমর স্থান লাভ করেছেন। তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কেন্দুবিল্ব গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতা ছিলেন ভোজদেব ও মাতা বামা দেবী, পাঠান্তরে রামা দেবী বা রাধা দেবী। জয়দেব বাংলার রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন। লক্ষণ সেনের সময়কালকে আনুমানিক 1179 থেকে 1205 খ্রিস্টাব্দ ধরা হয়। গীতগোবিন্দ কাব্যটি 12টি স্বর্গে বিভক্ত। এখানে 24টি গান ও 91টি সাধারণ শ্লোক রয়েছে। প্রথম স্বর্গে রয়েছে রাধার কৃষ্ণ বিরহিত অবস্থা, দ্বিতীয় স্বর্গে পরস্পরের ব্যাকুলতা, তৃতীয় স্বর্গে কৃষ্ণের ব্যাকুলতা, চতুর্থ স্বর্গে রাধার অন্তর্দাহের কথায় কৃষ্ণের আত্মতৃপ্তি, পঞ্চম স্বর্গে কৃষ্ণের রাধা মিলনে ঔৎসুক্য, ষষ্ঠ স্বর্গে বিরোহিণী রাধার কৃষ্ণভাবে তন্ময়তা, সপ্তম স্বর্গে রাধার দুঃখ হতাশা, অষ্টম স্বর্গে রাধার লজ্জা ও ক্ষোভ, নবম স্বর্গে রাধার আকুলতা, দশম স্বর্গে কৃষ্ণের দ্বারা রাধার মানভঞ্জন ও কৃষ্ণের মুগ্ধ অবস্থা, একাদশ স্বর্গে অধীর কৃষ্ণের কাছে রাধার আগমন এবং দ্বাদশ স্বর্গে নায়ক নায়িকার সানন্দ মিলন। জয়দেবের মধুর কোমলকান্ত পদাবলী মনকে ভক্তিরসে আপ্লুত করে তোলে। তার 2-1টি পদ, যেমন ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী, দশাবতার স্তোত্রের সঙ্গীতের মাধুর্য মনকে মোহিত করে। প্রলয় পয়োধি জলে ধৃত বানসী বেদং বিহিত বহিত্র বিচিত্রম খেদম কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ হরে। এই সমস্ত অপূর্ব সুন্দর পদ দেখেই কবি সত্যেন্দ্রনাথ লিখেছেন, বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকনদে। রাধাকৃষ্ণের লীলা বর্ণনায় জয়দেব শব্দ ও অর্থের যে সার্থক সমন্বয় ঘটিয়েছিলেন তা পরবর্তীকালে অনেক কবি তাঁদের কাব্যে অনুকরণ করেছেন। সেই কাব্যগুলি হল বংশমুনির গীত দিগম্বর, রামকবির গীত রাঘব প্রভৃতি।
তবে এই কাব্যগুলি জয়দেবের গীত গোবিন্দ এর স্তরে উন্নীত হতে পারেনি। 3. কবি জয়দেবের গীত গোবিন্দ কাব্যের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। কবি জয়দেব রচিত সংস্কৃত সাহিত্যের এক অনবদ্য ভক্তিমূলক গীতি কাব্য হল গীত গোবিন্দ। এটি দ্বাদশ শতকে রচিত। ভাগবতের অনুকরণে কাব্যটিতে দ্বাদশ সর্গ আছে। এতে সাধারণ শ্লোক সংখ্যা 91টি এবং গানের সংখ্যা 24টি। রাধাকৃষ্ণের শাশ্বত প্রেম নিয়ে এই গীতিকাব্যটি রচিত হয়। বিরহ, মিলনোৎকণ্ঠা, প্রতীক্ষা, মনস্তাপ, মানভঞ্জন, মিলন, প্রেমের সমস্ত দিকগুলি সুললিত সংস্কৃতে কবি জয়দেব যেভাবে বর্ণনা করেছেন তা সমগ্র সংস্কৃত সাহিত্যে বিরল। প্রথম স্বর্গে প্রেম সন্তপ্তা শ্রীরাধার উৎকণ্ঠা, দ্বিতীয় স্বর্গে উভয়ের বিরহ ব্যাকুলতা, তৃতীয় স্বর্গে শ্রীরাধার জন্য শ্রীকৃষ্ণের চিন্তা, চতুর্থ স্বর্গে কৃষ্ণের কাছে রাধার সখীর দ্বারা রাধার অবস্থা বর্ণনা রয়েছে। পঞ্চম স্বর্গে রাধার জন্য কৃষ্ণের প্রতীক্ষা, ষষ্ঠ স্বর্গে বিরোহিনী রাধার কৃষ্ণভাবে তন্ময়তা, সপ্তম স্বর্গে কৃষ্ণের আগমনে বিলম্ব ঘটায় রাধার বিলাপ, অষ্টম স্বর্গে রাধার মান এবং নবম স্বর্গে রাধার মানভঞ্জনের চিন্তায় কৃষ্ণের ব্যাকুলতা প্রকাশ পেয়েছে। দশম স্বর্গে রাধার মানভঞ্জন, একাদশ স্বর্গে অধীর কৃষ্ণের কাছে রাধার আগমন ও দ্বাদশ স্বর্গে মিলন বিলাস বর্ণনা করা হয়েছে। জয়দেব এই পদাবলীকে মধুর কোমল কান্ত বলেছেন। একথা মোটেই অত্যুক্তি নয়। গীত গোবিন্দ এর গানের দুই একটি উদাহরণ দিলেই তা বোঝা যায়। পততি পতত্রে বিচলতি পত্রে শঙ্কিত ভব দুপজানম রচয়তি শয়নং সচকিত নয়নং পশ্যতি তব পন্থানম। ম্যাকডোনেল গীত গোবিন্দকে লিরিক্যাল ড্রামা বলেছেন। শব্দ ও অর্থের নিখুঁত সমন্বয় ঘটেছে গীত গোবিন্দ এ। অনুশীলনীর প্রশ্নোত্তর। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. গীতিকাব্য কাকে বলে? দুটি গীতিকাব্যের নাম লেখো। যে কাব্যে ব্যক্তির হৃদয়ের অনুভূতি বেদ্য আনন্দ বা বেদনার বর্ণনা থাকে তাকে গীতিকাব্য বলে। দুটি গীতিকাব্য হল কালিদাসের মেঘদূত এবং জয়দেবের গীত গোবিন্দ। 2. মেঘদূতে যক্ষ কার নির্দেশে কোথায় নির্বাসিত হন? মেঘদূতে যক্ষ তার প্রভু কুবেরের নির্দেশে রামগিরি পর্বতে নির্বাসিত হন। 3. মেঘদূত কার লেখা? এর ভাগগুলি লেখো। মেঘদূত কবি কালিদাসের লেখা। এর দুটি ভাগ, পূর্ব মেঘ ও উত্তর মেঘ। 4. মেঘদূত কোন ছন্দে রচিত? এর শ্লোক সংখ্যা কত? মেঘদূত মন্দাক্রান্তা ছন্দে রচিত। এর শ্লোক সংখ্যা মোটামুটি 121টি। 5. গীত গোবিন্দ কাব্যের মূল উপজীব্য বিষয় কি? এই কাব্যের একটি টীকার নাম লেখো। গীত গোবিন্দ কাব্যের মূল উপজীব্য বিষয় হল রাধা কৃষ্ণের শাশ্বত প্রেমলীলা। এই কাব্যের একটি টীকা হল পূজারী গোস্বামীর বাল বোধিনী। 6. মেঘদূত ও গীত গোবিন্দ কাব্য দুটির নায়ক নায়িকার নাম লেখো। মেঘদূত কাব্যের নায়ক হল যক্ষ আর নায়িকা হল যক্ষপ্রিয়া। গীত গোবিন্দ কাব্যের নায়ক নায়িকা হল কৃষ্ণ ও রাধা। 7. গীত গোবিন্দ এর উৎস লেখো। গীত গোবিন্দ এর উৎস হল শ্রীমদ্ ভাগবত। 8. গীত গোবিন্দ এর রচয়িতা কে? এটি কোন শ্রেণীর সাহিত্য? গীত গোবিন্দ এর রচয়িতা হলেন জয়দেব। এটি গীতিকাব্য শ্রেণীর সাহিত্য। 9. গীত গোবিন্দতে স্বর্গ, শীত ও শ্লোকের সংখ্যা লেখো। গীত গোবিন্দতে 12টি স্বর্গ,
24টি গান ও 91টি শ্লোক আছে। 10 গীতগোবিন্দ এর 2টি স্বর্গ সম্পর্কে লেখো। গীতগোবিন্দ এর প্রথম স্বর্গের নাম সামোদ দামোদর। এখানে রাধার কৃষ্ণ বিরহিত অবস্থার বর্ণনা আছে। দ্বিতীয় স্বর্গের নাম অক্লেশ কেশব। এখানে রাধা কৃষ্ণের পরস্পরের প্রতি ব্যাকুলতা বর্ণিত হয়েছে। 11 কবি জয়দেবের পিতা ও মাতার নাম লেখো। কবি জয়দেবের পিতার নাম ভোজদেব এবং মাতার নাম বামা দেবী। 12 জয়দেব কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি কোন রাজার সভাকবি ছিলেন? জয়দেব পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কেঁদুলি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন। 13 গীতগোবিন্দ এর একটি শ্লোক লেখো। গীতগোবিন্দ এর একটি শ্লোক হল, যদি হরি স্মরণে সরসং মনো যদি বিলাস কলাসু কুতূহলম মধুর কোমল কান্ত পদা বলিং শ্রীণু তদা জয়দেব সরস্বতীম। 14 মেঘদূতের প্রাচীনতম এবং সর্বাপেক্ষা প্রসিদ্ধ টিকা দুটি লেখো। মেঘদূতের প্রাচীনতম টিকা হল স্থির দেবের বাল প্রবোধিনী এবং সর্বাপেক্ষা প্রসিদ্ধ টিকা হল মল্লীনাথের সঞ্জীবিনী। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 পূর্ব মেঘ সম্পর্কে যা জানো লেখো। মেঘদূত গ্রন্থটিতে 2টি ভাগ আছে, পূর্ব মেঘ ও উত্তর মেঘ। পূর্ব মেঘে মোটামুটি 66টি শ্লোক আছে। অলকার অধিপতি কুবেরের ভৃত্য যক্ষ কর্তব্যে অবহেলা করার জন্য কুবেরেরই অভিশাপে 1 বছরের জন্য কৈলাস থেকে রামগিরি পর্বতে নির্বাসিত হয়। আশ্রম থেকে আশ্রমে ঘুরে ঘুরে বসবাস করলে স্ত্রী বিরহিত অবস্থায় তার মনে শান্তি আসে না। একদিন বর্ষার আগমনে আকাশে মেঘ দেখে তার মনে জেগে ওঠে প্রিয়ার কাছে বার্তা পাঠাবার বাসনা। কামার্ত যক্ষ চেতন অচেতনের ভেদ ভুলে মেঘকেই দূত করে পাঠাতে মনস্থ করে। তারপর তাকে রামগিরি থেকে অলকা পর্যন্ত সুদীর্ঘ পথের নির্দেশ দেয়। রেবা, দর্শানো, বিদিশা, বেত্রবতী, উজ্জয়িনী প্রভৃতি বর্ণনা দেয়। এইসব নিয়েই পূর্ব মেঘ শেষ হয়। 2 উত্তর মেঘ সম্পর্কে সংক্ষেপে লেখো। মেঘদূত গ্রন্থটিতে 2টি ভাগ আছে, পূর্ব মেঘ ও উত্তর মেঘ। উত্তর মেঘে মোটামুটি 55টি শ্লোক আছে। রামগিরি পর্বতে নির্বাসিত যক্ষের বার্তা নিয়ে মেঘ অলকাপুরীতে যাবে। এখানে মেঘ কি দেখবে? কি করে যক্ষ প্রিয়াকে চিনবে? তার করুণ বর্ণনা এই উত্তর মেঘে বিবৃত আছে। এখানে ধন কুবেরের গৃহ, ললিত বনিতাদের সাজসজ্জা প্রভৃতির বর্ণনা আছে। যক্ষের দ্বিতীয় প্রাণ প্রতিমার করুণ বর্ণনা পাঠক হৃদয়ে এক ব্যাকুল অনুভূতি সৃষ্টি করে। যেমন একটি শ্লোকে বর্ণনা পায়, যক্ষ বলছে, হে সৌম্য মেঘ, তুমি দেখবে আমার প্রিয় মলিন বসনে কোলে বীণা রেখে আমার নাম নিয়ে রচিত গানটি গাইতে যাচ্ছে। এমন সময় তার চোখের জলে বীণার তার ভিজে যাচ্ছে। সে কোনো রকমে তা মুছে ঠিক করে নিচ্ছে, কিন্তু বারে বারেই নিজের মূর্ছনা নিজেই ভুলে যাচ্ছে। 3 গীতিকাব্য মেঘদূতের বিষয়বস্তু আলোচনা করো। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী ব্র্যাকেটে টাইপ 2 এর 1 নম্বর প্রশ্নের উত্তর দেখো। 4 মেঘদূত অবলম্বনে কালিদাসের রচনাশৈলীর পরিচয় দাও। কালিদাস সংস্কৃত সাহিত্যের সম্রাট। তাঁর ভাষা, বস্তুর বর্ণনা, ছন্দ নির্ণয়, পরিমিতি বোধ ইত্যাদি তাঁকে অভূতপূর্ব মর্যাদায় উন্নীত করেছে। সুতরাং মেঘদূতের ক্ষেত্রেও যে সেই একই কথা প্রযোজ্য তা বলাই বাহুল্য। মেঘদূতে মেঘকে দূত করে পাঠানো কবির এক অলৌকিক প্রতিভার নিদর্শন। রামায়ণে হনুমানকে দূত করে পাঠিয়েছিলেন রামচন্দ্র, কিন্তু অচেতনকে এই কাজে লাগানো কবির অনুপম সৃষ্টি।
যক্ষের জীবনে বিরহের একটি ছোট্ট ঘটনাকে নিয়ে বিরহীর মনে দূতকে এইভাবে পরিচালনা করার চিন্তা যেভাবে এক গুরুগম্ভীর মন্দাক্রান্তা ছন্দে কালিদাস লিপিবদ্ধ করেছেন তার কোনো তুলনা নেই। বস্তু জগতের বর্ণনাতেও কবি সিদ্ধহস্ত। তাঁর লেখনীতে রেবা, দর্শানো, অলকাপুরীর হর্মরাজি যেন মূর্ত হয়ে উঠেছে। আবার একই সঙ্গে যক্ষপ্রিয়ার বর্ণনা আমাদেরকে মুগ্ধ করে। 5. জয়দেবের রচনাশৈলী সম্পর্কে সংক্ষেপে লেখো। কবি জয়দেবের একটি কাব্যগ্রন্থ পাওয়া যায়, সেটি হলো গীত গোবিন্দম। পৃষ্ঠা 130। এখানে তাঁর রচনার বিষয়ের প্রতি ইঙ্গিত এবং রচনাশৈলীর ইঙ্গিত একত্রে পাওয়া যায়। শ্লোকটি হল: যদি হরি স্মরণে সরসং মন ইয়দি বিলাস কলাসু কুতূহলম মধুর কোমল কান্ত পদাবলিং শ্রীণু তদা জয়দেব সরস্বতীম। অর্থাৎ যদি হরিকে স্মরণ করতে মন ব্যাকুল হয়, যদি তার বিলাসকলাতে কৌতূহল থাকে, তাহলে জয়দেবের মধুর কোমলকান্ত পদাবলী শ্রবণ করুন। এর থেকে জয়দেবের পদরচনায় গুরু এবং কর্কশ শব্দবর্জিত রীতির কথা জানা যায়। আর বিশেষত গানের জন্য রচিত শব্দবন্ধে স্থানে স্থানে শ্বাসাঘাত অতি সুলভ। যেমন পততি পতত্রে বিচলতি পত্রে শঙ্কিত ভব দূপ জানম রচয়তি শয়নং সচকিত নয়নং পশ্যতি তব পন্থারাম। আর কাব্যের বিষয়বস্তু অত্যন্ত পরিচিত, রাধাকৃষ্ণের বিরহ মিলন। তবে এই বিষয় ভাগবতে আগে প্রচারিত হলেও জয়দেবের লেখনীতে তা এক অভিনব প্রেম ভাবনায় আত্মপ্রকাশ করেছে। এই কাব্য ভাব ও ভাষার মিলনে এক অনবদ্য সৃষ্টিতে পরিণত হয়েছে। 6. কবি জয়দেব সম্পর্কে যা জানো লেখো। কবি জয়দেব অমর গীতিকাব্য গীত গোবিন্দমের রচয়িতা। কবি বাংলার রাজা লক্ষণ সেনের আশ্রয়ে ছিলেন। এছাড়া ভক্তমাল গ্রন্থে কবি জয়দেবের জীবনের কিছু পরিচয় পাওয়া যায়। কবি বীরভূমের কেন্দুলিতে জন্মগ্রহণ করেন। পদ্মাবতীর সঙ্গে তাঁর বিবাহ হয়, কিন্তু অসময়ে পদ্মাবতীর মৃত্যু হয়। তারপর রাধামোহন বিগ্রহ নিয়ে কবি বৃন্দাবন যাত্রা করেন। যাই হোক, জয়দেব রাধাকৃষ্ণের মধুর কোমল কান্ত পদাবলী সমন্বিত যে বিরহ মিলনের গান সৃষ্টি করে গেছেন, তা শুধু বাঙালি নয়, সমগ্র ভারতবর্ষের বৈষ্ণব মনে অনুরণিত হয়েছে। সেই গানের দুটি ছত্র এখানে উদ্ধৃত করা যেতে পারে। ধীর ও সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী, পিন ও পয়ধর পরিসর মর্দন চঞ্চল করযুগশালী। 7. গীতগোবিন্দ সম্পর্কে সংক্ষেপে লেখো। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী ব্র্যাকেটে টাইপ 1 7 নম্বর প্রশ্নের উত্তর দেখো। মক টেস্ট 10, থার্ড ব্র্যাকেটে ফুল মার্কস 20। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 × 2 = 8। 1. কালিদাসের মেঘদূত কাব্য সম্পর্কে আলোচনা করো। 2. কবি জয়দেবের গীতগোবিন্দ কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। মার্কস 2 × 6 12। 1. গীতগোবিন্দম কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। 2. গীতিকাব্য কাকে বলে? 3. মেঘদূত কাব্যের বিভাগ কটি এবং কি কি? 4. গীতগোবিন্দম কাব্যের রচয়িতা কে? এটি কোন শ্রেণীর কাব্য? 5. মধুর কোমলকান্ত পদাবলীং শ্রীণু। কোন কবির কোমলকান্ত পদাবলীর কথা এখানে বলা হয়েছে? একটি পদাবলীর উল্লেখ করো। 6. কালিদাস রচিত মেঘদূতম কাব্যের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। পৃষ্ঠা 131। সেমিস্টার 2 প্রকল্প।
এই পৃষ্ঠায় একটি ছবি দেওয়া আছে। পৃষ্ঠা 132। এই পৃষ্ঠাটি সম্পূর্ণ সাদা। পৃষ্ঠা 133, মগধাস্য সারস্বতম ইতিহাস এতিহম। এই পৃষ্ঠা থেকে 133 পৃষ্ঠা থেকে একশো 49 পৃষ্ঠা অবধি আমি পড়ছি না, কারণ এগুলি সংস্কৃতে লেখা আছে।